ছোট গল্পের আসরের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে পড়ে শোনাচ্ছি ফরাসি ঔপন্যাসিক, বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক এবং অ্যাডভেঞ্চার কাহিনীর লেখক জুল ভার্নের লেখা একটি নভেল লাইট হাউস এর ৫ম পর্ব। নভেলটির প্রথম থেকে ৪র্থ পর্ব পর্যন্ত শুনে না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, সময় করে সেগুলো আগে শুনে আসলে আশা করি ৫ম পর্ব ভালো লাগবে। এই নভেলটি মোট ৬টি পর্বে সম্প্রচারিত হচ্ছে। সবগুলো পর্ব একটি প্লেলিস্ট করে দেওয়া থাকবে, চাইলে সময় করে পুরোটাই শুনে দেখতে পারেন। পরদিন ভোরবেলা গুহা থেকে বেরিয়ে এসে বাস্কেট দেখল ঝড়ের দাপট এতটুকু কমেনি। সাগরের দিকে তাকানো যায় না, ভয়ে বুক কেঁপে ওঠে। প্রকৃতি এমন গর্জন করছে, কানে তালা লেগে যাবার অবস্থা। একটা কথা ভেবে মনে মনে খুশিই হলো, এরকম ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যে স্কুনারটা রওনা হতে পারবে না। তারপরই আটকে উঠল বাস্কেট। অন্তরীপের ২০০ গজ দূরে কাল রাতের সেই জাহাজটা পড়ে আছে। দেখে ওটাকে আর জাহাজ বলে চেনার উপায় নেই, ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। কাঠামো দেখে বোঝা যায় জাহাজটা কম করেও ৫০০ টন কার্গো বহন করতে পারত। বিধ্বস্ত জাহাজটার আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছে না বাস্কেট। নাবিক আর আরোহীদের খোঁজে চারদিকে চোখ বোলালো, কিন্তু একজনও নেই। জলদস্যুরা, তারা কি টের পায়নি যে তীরে একটা জাহাজ ভেঙে পড়ে আছে? টের না পাবার কথা নয়, এতক্ষণে হয়তো জাহাজটা লুট করার জন্য বাতিঘর থেকে রওনা হয়ে গেছে তারা, কিংবা হয়তো এর মধ্যেই জাহাজের ভেতর ঢুকে পড়েছে। বাস্কেট নড়ছে না। আগে ওকে জানতে হবে জলদস্যুরা কি করছে। কিন্তু অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও তাদের কাউকে জাহাজে বা জাহাজের আশেপাশে দেখা গেল না। এবার ছুটল বাস্কেট, হাঁপাতে হাঁপাতে চলে এলো ভাঙা জাহাজটার কাছে। জাহাজটার নাম সেঞ্চুরি মোবিল। কোনো রকমে পড়া গেল, অর্থাৎ এটা মার্কিন জাহাজ। যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের রাজধানীর নাম মোবিল, কাজেই ধরে নিতে হয় এটা মোবিলের জাহাজ ছিলই বলতে হবে, কারণ সেঞ্চুরি একেবারে ধ্বংস হয়ে গেছে। বৃথাই খোঁজাখুঁজি করলো ও, না দেখলো কোনো লোককে, না পেল কোনো লাশ। সবাই কি তাহলে সাগরে ডুবে মারা গেছে, তারপর ভেসে গেছে স্রোতের টানে? নিশ্চয়ই তাই। জাহাজের কিছু অক্ষত বা অটুট নেই, ঝড় যেটাকে ভাঙতে পারেনি সেটাকে তুবড়ে দিয়েছে। কাত হয়ে আছে সেঞ্চুরি, তাই সেটাই উঠতে বাস্কেটের কোনো অসুবিধা হলো না। ধ্বংসযজ্ঞ কাকে বলে, এবার তা চাক্ষুষ করার সুযোগ হলো ওর। জলোচ্ছ্বাসের প্রচণ্ড তোড়ে ভেতরের সব জিনিস ভাসিয়ে নিয়ে গেছে। মালপত্র কি আছে তা দেখার জন্য অবশ্য জাহাজে ঢোকেনি বাস্কেট, ঢুকেছে আহত কোনো লোক পাওয়া যায় কিনা দেখতে। কিন্তু লোক তো নয়ই, এমনকি একটা লাশও চোখে পড়ল না। সম্ভবত জাহাজ তীর থেকে দূরে থাকতেই জলোচ্ছ্বাসে ভেসে গেছে তারা। জাহাজ থেকে তীরে নেমে এসে আবার চারদিকে চোখ বোলালো বাস্কেট। মনটা খুঁতখুত করছে ওর। জলদস্যুরা এদিকে আসেনি কেন? জাহাজটা ধ্বংস হবার জন্য তারাই তো দায়ী। বাতিঘরের বাতিটা জ্বাললে জাহাজের ক্যাপ্টেন সাবধান হবার সুযোগ পেতেন। সেক্ষেত্রে এদিকে জাহাজটা আসতোই না, আর না হলে এই দুর্ঘটনাও ঘটত না। দুর্ঘটনা ঘটবে জেনেও বাতিটা তারা জ্বালেনি, তার মানে নিশ্চয়ই তাদের কুমতলব ছিল জাহাজটা লুট করবে। লুটই যদি করবে, এখনো তারা আসেনি কেন? চিন্তিত বাস্কেট অন্তরীপের শেষ মাথার দিকে হাঁটছে। ওদিকটা জাহাজের কোনো লোকজন থাকতেও পারে, হয়তো দুর্ঘটনার পর আশ্রয়ের খোঁজে ওদিকে চলে গেছে দু একজন। আহত কাউকে যদি পায়, বাস্কেট ভাবছে, তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করব আমি। কিন্তু কোনো লাভ হলো না, দ্বীপের কোথাও কেউ নেই। আবার হাঁটতে হাঁটতে জাহাজের কাছে ফিরে এলো বাস্কেট। এবার ওর দৃষ্টি জাহাজের ভাঙা টুকরোগুলোর উপর। ধ্বংসস্তূপের মধ্যে খাবার দাবার কিছু পাওয়া যায় কিনা দেখছে। ভাগ্যটা ওর ভালোই বলতে হবে, একটা বাক্স আর একটা কৌটা পাওয়া গেল। বাক্সে রয়েছে সুস্বাদু বিস্কিট আর কৌটায় শুকনো মাংস। পরিমাণেও কম নয়, বাস্কেট একা বেশ কিছুদিন খেতে পারবে। এই খাবারগুলো রাজা সলোমনের রত্নভাণ্ডারের চেয়ে কম মূল্যবান নয়, তাই তাড়াতাড়ি নিজের গুহায় রেখে এলো বাস্কেট। তারপর অন্তরীপের এক ধারে চলে এসে উপসাগরের দিকে চোখ রাখল। বাস্কেট ধরে নিয়েছে কাল রাতের জাহাজডুবির কথা অবশ্যই জলদস্যুরা জানে। তীরের দিকে যখন ছুটে আসছিল জাহাজটা, তাদের দেখতে না পাবার কথা নয়। ঝড়ের কারণে নিজেরা যেহেতু রওনা হতে পারেনি, ভাঙা জাহাজটার মালপত্র লুট করার জন্য অবশ্যই এদিকে তারা একবার আসতে বাধ্য। একটা টিলায় উঠেছে বাস্কেট। ঝড়ো হাওয়ার সঙ্গে যুদ্ধ করতে করতে উঠতে হচ্ছে ওকে। কিন্তু টিলার মাথায় আর ওঠা হলো না। তার আগেই একটা চিৎকার শুনে চমকে উঠল। তাড়াতাড়ি নিচে নেমে এদিক ওদিক তাকালো। আবার শোনা গেল চিৎকারটা, কে যেন গোঙাচ্ছে। বাস্কেট বাতিঘর থেকে পালিয়ে প্রথমে যে গুহায় আশ্রয় নিয়েছিল, আওয়াজটা সেদিক থেকেই আসছে। ৫০ গজের মতো এগোতেই লোকটাকে দেখতে পেল বাস্কেট। বিশাল এক পাথরের পাশে হাত পা ছড়িয়ে পড়ে আছে।
লোকটা গোঙাচ্ছে আর হাত তুলে বাতাসকেই যেন আঁকড়ে ধরার বৃথা চেষ্টা করছে। তাড়াতাড়ি তার পাশে চলে এলো। লোকটা আহত, দেখে মনে হলো 30 থেকে 35-এর মতো বয়স হবে। পরনে নাবিকের ইউনিফর্ম, বেশ শক্ত সমর্থ চেহারা। শরীরে বা কাপড়ে রক্তের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আহত হলেও জখম বোধহয় খুব একটা মারাত্মক নয়। বাস্কেট ধারণা করলো সেঞ্চুরির একটা লোকই সম্ভবত বেঁচে গেছে। ও যে তার পাশে এসে দাঁড়িয়েছে সে টের পায়নি। ঝুঁকে তার কাঁধ স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে উঠে বসবার চেষ্টা করলো লোকটা, কিন্তু শক্তিতে কুলালো না। তার ঠোঁট কাঁপছে, চোখ মুখ ব্যথায় কুঁচকে আছে। আবার চিৎকার করে উঠল সে, বাঁচাও, আমাকে বাঁচাও। লোকটাকে ধরে পাথরের গায়ে হেলান দিয়ে বসালো বাস্কেট। অভয় দিয়ে বলল, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে সব রকম সাহায্য করব। লোকটা আবার বাতাসকে আঁকড়ে ধরার চেষ্টা করলো, তারপর হঠাৎ নিস্তেজ হয়ে গেল। বাস্কেট বুঝতে পারলো লোকটা জ্ঞান হারিয়েছে। নিশ্চিত হবার জন্য তার বুকে কান ঠেকিয়ে হৃৎপিণ্ডের আওয়াজ শুনল। না, শুধু জ্ঞানই হারিয়েছে, মারা যায়নি। বেঁচে যখন আছে, প্রথম কাজ লোকটাকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া। এই লোকের সেবা শুশ্রূষা দরকার। তাছাড়া যে কোনো মুহূর্তে জলদস্যুরা এসে পড়তে পারে। খুন করাই যাদের পেশা ও নেশা, এই লোককে দেখা মাত্রই তারা মেরে ফেলবে। লোকটাকে কাঁধে তুলে নিজের গুহায় নিয়ে এলো বাস্কেট। চোখে মুখে পানির ছিটা দিল, কিন্তু তবু জ্ঞান ফিরছে না। এই মুহূর্তে ওর আর কিছুই করার নেই। শরীরটা পরীক্ষা করে আঘাতের কোনো চিহ্ন পায়নিও, তবে হাড় দু একটা ভেঙে থাকতে পারে। সত্যি ভেঙেছে কিনা পরীক্ষা করে দেখল। না, ভেঙেছে বলে মনে হচ্ছে না। আরও প্রায় আধা ঘন্টা পর জ্ঞান ফিরে পেল লোকটা। চোখ মিলেই বিড়বিড় করে বলল সে, পানি, একটু পানি। ধীরে ধীরে একটু একটু করে তাকে পানি খাওয়ালো বাস্কেট। এখন কেমন লাগছে ভাই? একটু ভালো? ভাঙা বেসুরো গলায় লোকটা বলল, হ্যাঁ, সামান্য। এদিক ওদিক তাকালো সে, কি যেন স্মরণ করার চেষ্টা করলো। তুমি কে? আমি কোথায়? এখানে আমি কিভাবে এলাম? আমি তোমাকে উদ্ধার করে এনেছি, এখানে তোমার কোনো ভয় নেই, বলল বাস্কেট। তোমাদের জাহাজ সেঞ্চুরি ভেঙে গেছে। তোমাকে আমি তীরে পড়ে থাকতে দেখে এখানে তুলে এনেছি। সেঞ্চুরি? লোকটা কয়েক মুহূর্ত বাস্কেটের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো, তারপর বিড়বিড় করে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বাস্কেট জিজ্ঞেস করলো, তোমার নাম কি ভাই? আমার নাম ডেভিস, জন ডেভিস। তুমি কি সেঞ্চুরির ক্যাপ্টেন? না, ফার্স্ট মেট। সেঞ্চুরির আর সবাই কোথায়? মাথা নাড়ল বাস্কেট। ম্লান স্বরে বলল, আমি আর কাউকে দেখতে পাইনি, সম্ভবত তুমি একাই বেঁচে আছো। ও গড, ওরা সবাই মারা গেছে? ঠিক জানি না, হয়তো তাই। শোকে ও হতাশায় ডেভিস একেবারে ভেঙে পড়ল। কি করে বাঁচলাম আমি? বাঁচলামই যদি, একা কেন বাঁচলাম? খানিক পর বাস্কেটের দিকে তাকালো সে। তুমি তাহলে আমাকে উদ্ধার করেছ? ধন্যবাদ ভাই, তোমার ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। ডেভিস হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল, চোখ থেকে পানি গড়াচ্ছে। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, বলো কি খাবে? না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি ভাই আমাকে বরং একটু পানি দাও। পানিই দিল বাস্কেট, তবে খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে। পেটে পড়লে সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে উঠবে। হলোও তাই। ধাক্কাটা সামলে উঠে ধীরে ধীরে নিজের গল্পটা বলে গেল ডেভিস। সেঞ্চুরি 550 টনি জাহাজ, ক্যাপ্টেনের নাম হেনরি। 3 হপ্তাহ আগে মোবিল বন্দর থেকে রওনা হয় ওরা। গন্তব্য ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন। হেনরি আর ডেভিস ছাড়াও জাহাজে নাবিক ছিল 12 জন। যাত্রার শুরুর দিকটা ভালোই ছিল, কিন্তু স্ট্যাটেন আইল্যান্ডের কাছাকাছি এসে ভীষণ ঝড়ের কবলে পড়ল ওরা। ক্যাপ্টেন জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। স্ট্যাটেন আইল্যান্ডে বাতিঘর তৈরি হয়েছে, এই কথা ক্যাপ্টেন জানতেন। তিনি আশা করেছিলেন বাতিঘরের আলো অন্তত 10 মাইল দূর থেকেই দেখতে পাওয়া যাবে। তাই আলো দেখতে না পেয়ে ক্যাপ্টেন ধরে নেন স্ট্যাটেন আইল্যান্ডের কাছ থেকে অনেক দূরে রয়েছে জাহাজ। এই সময় বিনা নোটিশে বিকট বিস্ফোরণের মতো আওয়াজ করে পাথরের তীরে আছড়ে পড়ে সেঞ্চুরি। ওই এক ধাক্কাতেই সব শেষ হয়ে যায়। কিভাবে কি ঘটলো বর্ণনা করার পর বাস্কেটকে আরেকবার ধন্যবাদ জানালো ডেভিস। তবে এখনো বেচারা বুঝতে পারছে না সে কোথায় রয়েছে। বাস্কেটকে জিজ্ঞেস করলো, এই জায়গাটা কোথায় ভাই? স্ট্যাটেন আইল্যান্ড। স্ট্যাটেন আইল্যান্ড? হ্যাঁ, ইগোর উপসাগরের মুখে। কিন্তু তাহলে বাতিঘর? বাতিঘরের আলো জ্বালা হয়নি। আলো জ্বালা হয়নি? হা করে বাস্কেটের দিকে তাকিয়ে থাকলো ডেভিস। সব কথা তাকে খুলে বলল বাস্কেট। জলদস্যুরা কিভাবে ফিলিপ আর মরিসকে খুন করলো, কিভাবে সে প্রাণ হাতে করে বাতিঘর থেকে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছে, কিছুই বাদ দিল না। ফিলিপ আর মরিসের কথা বলবার সময় তার গলাটা ধরে এলো। কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর! আতঙ্কে নীল হয়ে গেল ডেভিসের মুখ। বাতিঘরের আলো না জ্বালার জন্য ওই জলদস্যুরাই তাহলে দায়ী?
তার মানে ওদের জন্যই সেঞ্চুরির এত বড় সর্বনাশ ঘটে গেছে। হ্যাঁ, বাস্কেট তারপর জলদস্যুদের পরবর্তী প্ল্যান সম্পর্কেও একটা ধারণা দিল ডেভিসকে। মালপত্র সব তোলা হয়ে গেছে স্কুনারে। কথা ছিল আজ ভোরেই তারা রওনা হবে। ধারণা আছে কোথায় যেতে চায় ওরা? জানতে চাইল ডেভিস। আড়াল থেকে শুনেছি প্যাসিফিক আইল্যান্ডের দিকে যাবে, কিন্তু ঝড় না থামা পর্যন্ত রওনা হতে পারছে না। না, তা পারছে না। এই দুর্যোগ 1 সপ্তাহ আগে কাটবে বলে মনেও হয় না। ওরা যতক্ষণ বাতিঘর দখল করে থাকবে ততক্ষণ বাতিটা জ্বলবে না, কি বলো? না, জ্বলবে না। এর মানে হলো সেঞ্চুরির মতো আরও জাহাজ দুর্ঘটনায় পড়তে পারে। হ্যাঁ, পারে। সেক্ষেত্রে আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, বলল ডেভিস। এদিকে কোনো জাহাজকে আসতে দেখলে সংকেত দিয়ে সাবধান করে দিতে হবে। সেঞ্চুরিকে আমি সাবধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু ঝড়ের মধ্যে আগুন জ্বালতে পারিনি। দুজন মিলে চেষ্টা করলে ঠিকই পারবো, দৃঢ় কণ্ঠে বলল ডেভিস। জলদস্যুরা যে কয়দিন দ্বীপে থাকবে আলোটা জ্বলবে না। সাগরের যে অবস্থা দেখছি, এদিকে কোনো জাহাজ এলে নির্ঘাত দুর্ঘটনায় পড়বে। আবহাওয়া একটু ভালো হলেই শয়তানগুলো দ্বীপ ছেড়ে চলে যাবে। কি করে বুঝলে? জলদস্যুরা জানে পালা বদলের জন্য খুব শিগগির সান্তাফে স্ট্যাটেন আইল্যান্ডে ফিরে আসবে। সান্তাফে মানে আর্জেন্টিনার জাহাজ মার্চের প্রথম দিকে আমাদের বদলি রক্ষীদের নিয়ে এখানে পৌঁছাবে। ফেব্রুয়ারির আজ 18, আর বেশি দেরি নেই। এসো তাহলে প্রার্থনা করি আবহাওয়া যেন এই কটা দিন খারাপই থাকে, বলল ডেভিস। সান্তাফের সাহায্য পেলে শয়তানগুলোকে ঠিকই আমরা সাহায্য করতে পারবো। ডেভিস যেন বাস্কেথের মনের কথাগুলোরই পুনরাবৃত্তি করল। ঝড় আর জলোচ্ছ্বাস কংগ্রেকে খুব দুশ্চিন্তায় ফেলে দিল। আবহাওয়ার ভাবসাব দেখে তার সন্দেহ হতে লাগলো চলতি মাসের শেষ পর্যন্ত দুর্যোগ কাটবে না। কিন্তু আবহাওয়া খারাপ থাক আর ভালো হোক, মাস শেষ হবার সঙ্গে সঙ্গে স্ট্যাটেন আইল্যান্ড ত্যাগ করতে হবে তাদেরকে। রক্ষীদের পালাবদলের দিন দ্রুত ঘনিয়ে আসছে। সান্তাফের ফিরে আসতে আর বেশি দিন বাকি নেই। ঝড়ের মধ্যে হঠাৎ একটা জাহাজ ছুটে এসে দ্বীপের পাথুরে তীরে আছড়ে পড়েছে। কংগ্রের মনে হলো এ নিশ্চয়ই প্রকৃতির সদয় দান। দামি কিছু জিনিসপত্র জাহাজটাতে না থেকেই পারে না, কাজেই একবার গিয়ে দেখে আসা দরকার। আগের দিন সূর্য যখন ধীরে ধীরে ঢুকছে, লণ্ঠন ঘর থেকে জাহাজটাকে দেখতে পায় সেরেসান্তে। ঝড়ের কবলে পড়ে জাহাজটা হাবুডুবু খাচ্ছিল। সেরেসান্তে সঙ্গে সঙ্গে কংগ্রেকে ডেকে দেখালো। অন্ধকারে অদৃশ্য না হওয়া পর্যন্ত জাহাজটার ওপর থেকে মুহূর্তের জন্যও চোখ সরায়নি তারা। তখনই বোঝা যাচ্ছিল সান হুয়ান অন্তরীপ আর পয়েন্ট সেভারেলের মাঝখানে কোথাও ডুববে ওটা। সে সময় তারা যদি বাতিঘরের আলোটা জ্বালতো, অবশ্যই রক্ষা পেত জাহাজটা। কিন্তু একটা জাহাজকে কেন তারা বাঁচাতে যাবে? তাতে কি লাভ তাদের? তার চেয়ে তীরে ধাক্কা খেয়ে ভেঙে গেলেই বরং লুটপাট করতে পারবে। একটা নৌকায় চড়ে রওনা হলো কংগ্রে, সঙ্গে কয়েকজন শিষ্য। জাহাজের কাছে পৌঁছে হইচই শুরু করলো তারা। ফলে বাস্কেট আর ডেভিসের আলোচনায় বাধা পড়ল। গুহার মুখ থেকে সাবধানে উকি দিয়ে বাইরে তাকালো বাস্কেট। ওর পেছন থেকে ডেভিসও উকি দিচ্ছে। জলদস্যুরা গুহা থেকে মাত্র 200 গজ দূরে। কংগ্রেকে চিনতে পারলো বাস্কেট। তাকে দেখিয়ে ফিসফিস করে ডেভিস বলল, ওই যে ওই লোকটা জাহাজের ভাঙা মাস্তুলের পাশে দাঁড়িয়ে, ওই হলো জলদস্যুদের লিডার কংগ্রে। যার সঙ্গে কথা বলছে তাকে চেনো না? কংগ্রের ডান হাত সে, সেরেসান্তে। লণ্ঠন ঘর থেকে পরিষ্কার দেখেছি আমি। ফিলিপ আর মরিসকে যারা খুন করেছে তাদের মধ্যে সেরেসান্তেও ছিল। একবার যদি কুত্তাগুলোকে বাগে বাইরে। দাঁতে দাঁত চাপল ডেভিস। প্রায় 1 ঘন্টা ধরে সেঞ্চুরির মালপত্র খুঁজল জলদস্যুরা। বেশিরভাগই পানিতে ভেসে গেছে। তবু প্রয়োজনীয় অল্প কিছু জিনিস এক জায়গায় জড়ো করলো তারা। কংগ্রে ওগুলো নৌকায় তোলার নির্দেশ দিল। আরও প্রায় 1 ঘন্টা ধরে জাহাজটাকে পরীক্ষা করলো তারা। তারপর দেখা গেল সেরেসান্তেও হাজির হয়েছে, সঙ্গে কয়েকজন শিষ্য। তাদের সবার হাতে কুঠার আর শাবল। তারা এসেই ভাঙা জাহাজটাকে আরও ভালোভাবে ভাঙতে শুরু করলো। কি ব্যাপার, কি ঘটছে বলো তো? ভাঙা জাহাজকে আরও ভাঙার কি কারণ? ডেভিসের ঠোঁটে তিক্ত হাসি। কি ব্যাপার বুঝতে পারছো? ওরা চাইছে না সেঞ্চুরির অস্তিত্ব থাকুক। জাহাজটা এখানে পড়ে থাকলে একদিন না একদিন তদন্ত হবে। কিভাবে দুর্ঘটনা ঘটলো তাও ফাঁস হবে। জাহাজ না থাকলে প্রমাণও হারিয়ে যাবে। এবার বুঝলে? তারপর দেখা গেল সেঞ্চুরির ক্যাপ্টেনের কেবিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পতাকা নিয়ে বেরিয়ে এলো সেরেসান্তে। সেটাকে ছিঁড়ে কুটি কুটি করলো সে। তারপর বাতাসে উড়িয়ে দিল। দৃশ্যটা দেখে রাগে দিশেহারা হয়ে পড়ল ডেভিস। বদমাস, হিসহিস করে উঠল সে। কত বড় সাহস! আমার জাতীয় পতাকা ছিঁড়ে ফেলল। তারপরে গুহা থেকে ছুটে বেরিয়ে গেল। পিছু নিয়ে তাকে জড়িয়ে ধরল বাস্কেট। জোর করে টেনে আনলো গুহার ভিতর। এমন বোকামি করে কেউ দেখে ফেললে মেরে ফেলবে যে। ধীরে ধীরে শান্ত হলো ডেভিস। নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে বসে থাকলো। ধৈর্য ধরতে হবে ডেভিস, নরম সুরে বলল বাস্কেট। আবহাওয়ার যে অবস্থা দেখছি, ঝড় থামলেও সাগর শান্ত হতে আরো কয়েকদিন লাগবে। তার মানে আরো কয়েকদিন দ্বীপে থাকতে হবে তাদেরকে। কিন্তু সান্তাফে আসতে তো এখনো অনেক দেরি।
এমনও তো হতে পারে যে নির্দিষ্ট দিনের আগেই পৌঁছে গেল সান্তাফে। প্রার্থনা করি তাই যেন হয়। এদিক দিয়ে অনেক জাহাজই তো গেছে, বলল বাস্কেত। তারা বাতিঘরের আলো জ্বলতে দেখেনি। এই খবরটা আর্জেন্টিনায় পৌঁছেও থাকতে পারে। বাতি কেন জ্বলেনি এটা জানার জন্য ক্যাপ্টেন লাফায়েত সময়ের আগে রওনা হলে আমি একটুও অবাক হব না। বেলা 4টের দিকে নৌকা ভর্তি মালপত্র নিয়ে ফিরে গেল জলদস্যুরা। সন্ধ্যের দিকে ঝড়ের প্রকোপ আরও বাড়ল। সেই সঙ্গে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা আরও কমে গেল। বাস্কেট আর ডেভিস গুহা থেকে বেরোতেই পারল না। এক কোণে আগুন জেলে আজ পোহাচ্ছে ওরা। রাতে সাগর আরও ক্ষেপে উঠল। সৈকত ধরে অনেক দূরে চলে আসছে পানির দৌড়। জলোচ্ছ্বাসের এতটা বাড়াবাড়ি আগে কখনো দেখা যায়নি। ডেভিস বলল, খুব খুশি হই ওদের জাহাজটা যদি ভেঙে যায়। রাত যত বাড়ছে সাগর ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশাল সব ঢেউ এসে সেঞ্চুরির ভাঙা টুকরোগুলোকে ভাসিয়ে নিয়ে গেল। আগেভাগে কিছু খাবার পেয়ে যাওয়ায় ওদের কোনো চিন্তা নেই। 1-1.5 মাস চলে যাবে দুজনের। অবশ্য তার আগেই পৌঁছে যাবে সান্তাফে। 21 আর 22 ফেব্রুয়ারির একই রকম থাকলো আবহাওয়া। আকাশ পরিষ্কার হচ্ছে না, সাগরও শান্ত হবার নাম করছে না। 23 তারিখে বৃষ্টিটা কমলো, তারপর থেমে গেল। গুহা থেকে আবার বেরিয়ে এলো ওরা। চারদিকে চোখ বুলিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে। খানিকটা হাঁটার পরই কিছু একটার সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গেল ডেভিস। নিজেই উঠল সে। দেখল একটা ধাতব বাক্সের সঙ্গে পা বেঁধে গিয়েছিল। বাক্সটার গায়ে সেঞ্চুরি শব্দটা খোদাই করা রয়েছে। খুলে দেখে ভেতরটা গোলা বারুদে ঠাসা। আনন্দে লাফিয়ে উঠল ডেভিস। আহা, এগুলো দিয়ে যদি ওদের জাহাজটা উড়িয়ে দেওয়া যেত! গুহায় ফেরার সময় বাক্সটা তুলে নিয়ে যাব আমরা। ওরা আবার তীর ধরে এগোচ্ছে। বেশ খানিকটা এগিয়ে ফেরার জন্য ঘুরতে যাবে এই সময় হঠাৎ বাস্কেট চেঁচিয়ে উঠল, ওটা কি? দূরে একটা কালো কি যেন দেখা যাচ্ছে। দুজনেই ছুটল সেদিকে। জিনিসটা দেখে বিস্ময়ে বোবা বনে গেল ওরা। একটা কামান! এটার গায়েও সেঞ্চুরির নাম খোদাই করা। বাস্কেটই প্রথম ভাষা ফিরে পেল। ডেভিস, এ যে দেখছি তোমার সম্পত্তি। এই কামানের সাহায্যে আমরা সংকেত দিতাম, কিন্তু এটা আর আমাদের কোনো কাজে আসবে বলে মনে হয় না। গোলা বারুদার কামান যখন পেয়েছি, আশা করি এগুলো কাজে লাগাবারও সুযোগ হবে। গম্ভীর সুরে বলল বাস্কেট। কি সুযোগ পাবার আশা করো তুমি শুনি? রাতে কোনো জাহাজকে আসতে দেখলে কামান দেখে সাবধান করতে পারবো, বলল বাস্কেট। ডেভিস যেন মনে মনে অন্য কিছু ভাবছে। জিজ্ঞেস করলো, এটাই তোমার ইচ্ছা? হ্যাঁ, তবে এই কাজে বিপদ আছে। কামানের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে খুঁজতে বেরোবে জলদস্যুরা। ভালো করে খুঁজলে পেয়েও যাবে। সেক্ষেত্রে আমরা খুন হয়ে যাব। তা হই হব, তবু আর কোনো জাহাজকে আমরা দুর্ঘটনায় পড়তে দিতে চাই না। তুমি একটা দায়িত্ব পালন করতে চাইছো, খুব ভালো কথা। কিন্তু দায়িত্ব পালন করার আরও ভালো একটা উপায় আছে। সে উপায়টা কি তা অবশ্য ডেভিস ব্যাখ্যা করল না। কামানটা ধরাধরি করে গুহায় নিয়ে আসতে ঘেমে গোসল হয়ে গেল ওরা। ফিরে এসে গোলা বারুদের ভারী বাক্সটাও বইতে হলো। ইতোমধ্যে দুপুর হয়ে গেছে। খানিক বিশ্রাম নিয়ে খেতে বসলো ওরা। খেতে মাত্র বসেছে, আবহাওয়ার কি অবস্থা দেখবার জন্য টিলার ওপর হাজির হলো সেরেসান্তে আর ভার্গাস। আকাশ আর সাগর পরীক্ষা করে তারা বুঝতে পারল জাহাজের নোঙ্গর তোলা এখনও নিরাপদ নয়। আধ ঘন্টা পর টিলা থেকে নেমে বাতিঘরে ফিরে গেল তারা। ইচ্ছে হচ্ছিল গুলি করে ফেলে দেয় ওদেরকে। গুহার মুখ থেকে ফিরে এসে আবার খেতে বসে বলল বাস্কেট, সুযোগটা অবশ্য আবার পাবো। এখন থেকে মাঝে মধ্যে আবহাওয়ার অবস্থা বোঝার জন্য টিলার উপরে উঠবে ওরা। ডেভিসকে খুব চিন্তিত দেখাচ্ছে। তার ধারণা সাগর পুরোপুরি শান্ত না হলেও স্কুনার নিয়ে রওনা হয়ে যাবে জলদস্যুরা। রাতে শোবার আয়োজন চলছে। বাস্কেটকে সে বলল, আমার একটা প্রস্তাব আছে বাস্কেট, শুনবে? কি প্রস্তাব? আমি তোমার প্রতি চিরঋণী, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার অনুমোদন নেই এমন কোনো কাজ আমি করতে চাই না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনার পর ভালো করে ভেবে দেখো, তারপর নিজের মতামত দাও। তুমি মত না দিলে আমি সত্যি খুব দুঃখ পাবো। ভূমিকা বাদ দাও তো, যা বলবার সরাসরি বলো। দুর্যোগ তো কেটেই যাবে, ঝড়ও থামবে, সাগরও শান্ত হবে। আমার ধারণা খুব তাড়াতাড়ি রওনা হবে ওরা, 2-1 দিনের মধ্যেই। তো এই দ্বীপ ছেড়ে একবার ওরা চলে গেলে পরে আর ধরা সম্ভব নয়। ওরা তোমার বন্ধুদের খুন করেছে, আমার বন্ধুদেরও খুন করেছে। তুমি আমি দুজনেই প্রতিশোধ নিতে চাই, কিন্তু ওরা চলে গেলে কার ওপর প্রতিশোধ নেব? তুমি এখনো শুধু ভূমিকাই করছো। একটু বিরক্তি প্রকাশ পেল বাস্কেথের গলায়। আমার প্রস্তাব হলো, এসো স্কুনারটাকে অচল করে দেই আমরা। কিভাবে তা সম্ভব? হঠাৎ আগ্রহী হয়ে উঠল বাস্কেট। একটু কষ্ট করলেই কামানটাকে আমরা টিলার উপর তুলতে পারি। তা হয়তো চেষ্টা করলে পারি, কিন্তু তারপর কামানে গোলা ভরবো। একসময় যখন স্কুনারটা টিলার সামনে দিয়ে যাবে, ওটাকে টার্গেট করে গোলা ছুড়ব। ও মাই গড! তাতে হয়তো স্কুনারটা পুরোপুরি অচল হয়ে পড়বে না, তবে একথা জোর দিয়ে বলা যায় যে ওটা আর সাগর পাড়ি দেওয়ার অবস্থাও থাকবে না। অর্থাৎ মেরামতের জন্য আরও কিছুদিন দ্বীপে থাকতে হবে ওদের। মেরামত শুরু করার আগে আরও ঝামেলা আছে। সব মালপত্র আবার নামাতে হবে তীরে। সব মিলিয়ে অন্তত 2 হপ্তার জন্য আটকা পড়বে ওরা। ততদিনে আশা করা যায় ফিরে আসবে সান্তাফে।
ছুটে এসে ডেভিসের একটা হাত চেপে ধরল বাস্কেট। আমিও তো তাই চাই ভাই, তুমি আমার মনের কথাই বলেছ। ডেভিস, এই কাজ আমাদের করতেই হবে। বাইরে তখন হুঙ্কার ছাড়ছে সাগর। জুল ভার্নের লেখা নভেল লাইট হাউসের ৫ম পর্ব এখানেই শেষ। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনাদের পছন্দের কোনো গল্প থাকলে সেটাও জানাতে ভুলবেন না, চেষ্টা করব পড়ে শোনাবার। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে পরবর্তী পর্বে জুল ভার্নের লাইট হাউসের ৬ষ্ঠ এবং শেষ পর্বে। টাটা।